আওয়ামী কৌশল, একটি সফল আর তিনটা সচল। ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের আগে আমি ফেসবুকে অনেকগুলো পোস্ট দিয়েছিলাম। এরপরে বিজয়ের পরে ইউটিউবে বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতির প্রধান ও মূল চেতনা যেটা সারবস্তু হচ্ছে এই বৈষম্য। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বিভাজন ও বৈষম্যের মাধ্যমেই রাজনৈতিক ফায়দা হাসিল করে। এখন এই বৈষম্য চেতনার ঘৃণিত পরিণতি ভোগ করার পরও, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আবার চেষ্টা করছে কোনোভাবে আবার ওই বৈষম্য সৃষ্টি করা যায় কিনা। ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকারের ৩ মাস শাসনের আগেই আওয়ামী লীগ তার বৈষম্য চেতনার লক্ষ্য অর্জন করেছে। ডক্টর ইউনূস গভর্নমেন্ট আওয়ামী লীগের কৌশলের কাছে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের মোটা দাগে 4টা কৌশল, অন্যান্য অনেকগুলো কৌশল আছে, কিন্তু এই 4টার মধ্যেই সবগুলো কৌশল নিহত। যেহেতু তাদের প্রথম এবং প্রধান কৌশল বিজয় লাভ করেছে, তাই তার সামান্য প্রদর্শনী দেখানোর জন্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপরে তারা হামলা করেছে। আর এই 10ই নভেম্বর ভূতের মুখে রাম নাম নিয়ে হলেও গণতন্ত্রের নামে শহীদ নূর দিবস পালনের একটা গুজব বা আতঙ্ক সৃষ্টি করেছে। এই এনজিও সরকার ডক্টর ইউনূস আর তার অপরিপক্ক ছাত্র নামধারী সমন্বয়কেরা এই 10ই নভেম্বর সারাদিন অনেক লাফালাফি করেছে। ছাত্রলীগের মুখের ভাষা তারা কেড়ে নিয়ে বারবার আপা আপা জিকির করেছে। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল যে আওয়ামী লীগ তার প্রথম কৌশলটা ভালোভাবে সফল হয়েছে। আওয়ামী লীগের বাকি 3টা কৌশল পুরোপুরি সচল আছে এবং ভালোভাবে কাজ করছে। এই 3টা কৌশল যদি প্রথম কৌশলের মতো 50% সফল হয়, তাহলে এবার আওয়ামী লীগ ক্ষমতায় এমনভাবে বসবে, এবার তো 16 বছর গেল, এইবার যদি ক্ষমতায় আসে তাহলে কমপক্ষে 30 বা 32 বছর থাকবে, এর কোনো সন্দেহ নাই। যুগে যুগে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শাসকেরা এভাবেই দীর্ঘদিন শাসন করেছে। এজন্য যে জাতির উপর শাসন করে ওই জাতি এজন্য দায়ী। এ দায় কিন্তু অন্য কারো না। এবার আসি আওয়ামী লীগের যে কৌশলটা, প্রথম কৌশল যেটা তারা ইতিমধ্যে সফল হয়েছে তার অস্তিত্ব নিয়ে। আওয়ামী লীগের প্রথম কৌশল হলো মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা শুরু হয়েছে 1972-এর 10ই জানুয়ারি থেকে। শেখ মুজিব 1971 সালে যুদ্ধ করেননি এবং যুদ্ধ দেখেননি, পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন। 1972 সালে পাকিস্তান থেকে তিনি মুক্তি পেয়ে প্রথমে লন্ডনে যান, সেখান থেকে একটু রিফিল হন, মানে ফিল আপ হন। তারপরে ভারতে আসেন, ভারতে এসে পুরো 100 ভাগ রিচার্জ হয়ে আসেন, রিচার্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশ করে 10ই জানুয়ারি জাতির উদ্দেশ্যে সুস্পষ্ট একটা ভাষণ দেন। এদেশে 7.5 কোটি মানুষের মধ্যে প্রথমেই কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই 30 লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেন, আর বাকি 7 কোটি 20 লাখ মানুষকে তিনি বীর বাঙালির স্বীকৃতি দেন। এরপর মূলত তার যে এই ঘোষণা, এখান থেকে বৈষম্যের সূচনা হয়। এরপর তিনি ক্ষমতা লাভ করার পরে এই 30 লাখ শহীদের মধ্যে থেকে 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেন, আর 7 কোটি 20 লাখ বীর বাঙালির মধ্যে থেকে 669 জনকে বীর উত্তম, বীর বিক্রম আর বীর প্রতীক খেতাব দেন। এই খেতাব বৈষম্যের পুরোটাই ভারত সরকার এবং তার গোয়েন্দা সংস্থা লুফে নেন। তারা এই খেতাব বৈষম্যের মাধ্যমে দেশে স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, আসামস ইত্যাদি শব্দগুলি চয়ন করেন বা এর জাতিকে পুরো বিভক্ত করেন। শেখ মুজিব এরপরেও মাত্র 676 জন শহীদ আর যোদ্ধা যে খেতাবদারি, এর বাইরে তিনি কখনো যান নাই। তিনি কিন্তু দালাল আইনে বিচার শুরু করেছিলেন। বিচার শুরু করলেও ওই পাকিস্তানে আটক বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিচারটাও বন্ধ করে দেন, বাতিল করে দেন, বিচারের সামান্য কাগজও বিনষ্ট করে দেন। তখন তার উপরে নাকশ হয়। নাকশ হওয়ার পরে এই ভারত শেখ মুজিবকে একটা তালিকা ধরায় দেয়, মুক্তিযোদ্ধা তালিকা ধরায় দেয়। ভারতের যে তালিকা, যেটা ভারতীয় লাল বার্তা বলেন অথবা ভারতে পলায়নরত তথাকথিত প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধার নামে একদল ভারতীয় এই তালিকার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরাই কিন্তু পরবর্তীতে রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, লাল বাহিনী ইত্যাদি নাম ধারণ করে দেশে ব্যাপক হত্যাকাণ্ড এবং লুটতরাজ করে। শেখ মুজিব তাদেরকে ব্যবহার করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার একটা প্রচেষ্টা চালান, কিন্তু আল্লাহ মহান সৃষ্টিকর্তা তাকে সরিয়ে দিয়ে জাতিকে মুক্ত করেন। এই জাতি, আমাদের বাংলাদেশের জাতি কিন্তু সেই মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের মতোই জাতি।
এরা বারবার ভুল করে। মুসা আলাইহিস সালামের জাতি দেখুন ফেরাউন কর্তৃক কত নির্যাতন ভোগ করলো। মানে ফেরাউন কিন্তু এদের সন্তানদেরকে হত্যা করতো, মেয়েদের বাঁচায় রাখতো, সেই নির্যাতন। তারপরে দীর্ঘদিন নির্যাতন ভোগ করার পরে যখন সাগর পার হলেন, নদী পার হলেন, পার হওয়ার সময় এই বনী ইসরাইল ফেরাউনকে পানিতে ডুবে মরা দেখলেন। এরকম মুজিজা দেখার পরেও এই বনী ইসরাইল পার হওয়ার পরে এসে বাছুর পূজা শুরু করেছিলেন। ঠিক এই বাংলাদেশের মানুষ শেখ মুজিবের এই দুঃশাসনের পরে, খন্দকার মোশতাক এবং জিয়ার পরে এসে আবার সেই ৭১ স্বৈরাচারের সাথে সময় ৭১-এর চেতনা এবং মুজিববাদ চেতনা এবং ঘাদানি ইত্যাদি ইত্যাদি শুরু করে দেন। আমাদের বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার আছেন না, ইনি কিন্তু সেই ঘাদানিকের সেক্রেটারি ছিলেন ১৯৯৩ সালে। এই ঘাদানিকের হাত ধরে আওয়ামী লীগ আবার ১৯৯৬ সালে ক্ষমতায় আসে। ক্ষমতায় বসে শেখ হাসিনা আবার ৭১-এর সেই চেতনায় ফিরে যান, যে চেতনায় তারা ডিবি হারুন, সৈয়দ নুরুল এভাবে অসংখ্য দলীয় ক্যাডার নিয়োগ দেন। তাদেরকে মানে ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্য একচেটিয়া নিজস্ব লোক নিয়োগ দেন। এই সুবাদে তারা ওই সময় ক্ষমতা পদ চেঞ্জ হলেও ২০০৯ সালে তাদের সেই মানে কৃপাধারী মানে মদতপুষ্টদের কারণে আবার ক্ষমতায় চলে আসেন ২০০৯ সালে। এবার এসে আর শেখ হাসিনা ভুল করেননি। পুরো ১৬টা বছর সেই মুক্তিযোদ্ধা কোটাকে লালন করেছেন আর ছাত্রলীগ কোটাকে লালন করেছেন। একচেটিয়া সকল দপ্তর, অধিদপ্তর, বিভাগ, সকল ডিভিশনে একচেটিয়া মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্রলীগ কোটায় নিয়োগ দিয়েছেন। আপনি দেখুন লাঠিয়াল হারুন, সানজিদা অসংখ্য নিয়োগ দিয়েছেন। যাই হোক, আজ তাদের কারণে সেনাবাহিনী এবং যে বাহিনীগুলো অভিযান চালাচ্ছে তারা কিন্তু গঠনমূলক কোনো কাজ করতে পারছে না। ডক্টর ইউনূস সরকার সকল অপারেশনে ব্যর্থ হচ্ছেন। কারণ হচ্ছে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা নামধারী আওয়ামী মদতপুষ্টরায় বসে আছে। এই সকল কোটাভোগীদের ছলে বলে কৌশলে এই আমাদের ১৯৭১-এর সেই চেতনা আবার দিয়ে রাখার একটা শক্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আর এরই সূত্র ধরে ডক্টর ইউনূস এবং তার মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা এই কয়েকদিন আগে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটা অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ৭১-এর মুক্তিযোদ্ধা নিয়ে যদি ভুয়া বা প্রকৃত এই যে একটা বিভাজন, এই বিভাজন সৃষ্টি তাও খোদ ডক্টর ইউনূসের মুখে এবং তার আইন উপদেষ্টার মুখে। তার মানে এখানে আওয়ামী লীগ তার প্রথম কৌশলে সফল হয়েছে। আপনারা ১৯৭২-এর সেই ১০ জানুয়ারি ভাষণটা শুনুন। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কালে বন্ধু ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাংলাদেশকে কেউ জমায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ প্রায় ৩০ লক্ষ লোককে মেরে ফেলা হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই কাশ্মীর বাংলাদেশে পেয়েছে। সেখানে তো শেখ মুজিবুর রহমান এদেশের ৭.৫ কোটি মানুষ সবাইকে স্যালুট করেছেন, ৩০ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন, ৭ কোটি ২০ লাখ বীর বাঙালিকে স্যালুট করেছেন। এখানে কিন্তু বৈষম্যের সুযোগ নাই। আর এই ভাষণটা শেখ মুজিবের সে ভাষণ ৩০ লাখ শহীদের ঘোষণা। ৩০ লাখ শহীদ যদি সঠিক হয়, মুক্তিযোদ্ধা তো ৭ কোটি ২০ লাখ বীর বাঙালির চেয়ে কম হওয়ার সুযোগ নাই। কিন্তু মুক্তিযোদ্ধা তালিকা বা ভারতের লালবার্তা এইগুলো কিভাবে আসলো? এরা কিন্তু সেই মানে এরশাদের স্বৈরাচার এরশাদের সময় বাংলাদেশে এই তালিকাটা প্রবেশ করেছে। মানে যেহেতু ডক্টর ইউনূস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সেই ৭১-এর চেতনা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, তার মানে আওয়ামী লীগ তার প্রথম কৌশলে সফল হয়েছে। ৭১-এর ইস্যুতে যদি এই বিভাজন বা সামান্য ছিদ্র থাকে, তাহলে আওয়ামী লীগ ওই ছিদ্র দিয়ে হাতে ঢুকাতে পারবে। তার মানে যেহেতু ডক্টর ইউনূসের চেতনার মধ্যে আছে ভুয়া মুক্তিযোদ্ধা ইস্যুটা, তার মধ্যে ৭১-এ যদি ভুয়া মুক্তিযোদ্ধা ইস্যু থাকে, তাহলে ২০২৪-এও তো ভুয়া একটা মুক্তিযোদ্ধা বা আমি কিন্তু ২০২৪-এ বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধা, আমাকে যদি ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া যোদ্ধা বলা হয় ২৪-এর, তাহলে একটা জাতির বিভাজন সৃষ্টি হলো বা বৈষম্যের সৃষ্টি হলো। এই বৈষম্যটাই আওয়ামী লীগের প্রথম কৌশল, আর সেই কৌশলটা ইতিমধ্যে সফল হয়েছে। এখন যদি ডক্টর ইউনূস সরকার এই আওয়ামী লীগের এই কৌশলকে নস্যাৎ করতে চাইতেন, তাহলে অবশ্যই
তিনি ৭১-এর যে শেখ মুজিবের যে ৬৭৬ জন খেতাব দিয়েছেন, ৭ জনকে বীরশ্রেষ্ঠ আর ৬৬৯ জনকে বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়েছেন। তার উচিত ছিল এই খেতাবটা আগে বাতিল করা। এই মুক্তিযোদ্ধার খেতাব যদি বাতিল করতেন তাহলে ভারতীয় লাল বার্তা অটোমেটিক বাতিল হয়ে যেত। আর ভারতের লাল বার্তা যদি বাতিল হয়ে যায় তাহলে এই মুক্তিযোদ্ধার তালিকা, মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযোদ্ধা কোটা এগুলোর কোনো প্রয়োজন নাই। ৭১-এর ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ একটা জাতি গঠিত হতো। তাহলে 2024-এর সেই একই ইস্যু ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই যোদ্ধা এবং শহীদ বা আহত পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারত। এখানে তো বৈষম্যের কোনো সুযোগ নাই। কিন্তু এই আওয়ামী লীগের তার মদতপুষ্ট সকল জায়গায় যারা বসে আছে তারা এই ডক্টর ইউনূসকে তার উপদেষ্টাদেরকে ওইভাবে পিন মারছে যাতে তারা সফল হয়ে যায়, যাতে তাদের মধ্যে বিভাজন বা বৈষম্য থেকে যায়। আর সেই বিভাজন বৈষম্য খোদ উপদেষ্টা নাহিদের মধ্যেও ঢুকাতে পারছে। উপদেষ্টা নাহিদ তার বক্তব্যে শেখ মুজিব সংক্রান্ত 8টা দিবস বাতিলের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই দিবস বাতিল করলে তো আর বৈষম্য দূর হলো না। বৈষম্য তো 1971-এ শুরু হয়েছে সেই শেখ মুজিবের খেতাব বৈষম্য থেকে। আপনারা যদি 71-এর ইস্যুতে যদি মুক্তিযোদ্ধা তালিকা, মুক্তিযোদ্ধা খেতাব, মুক্তিযোদ্ধা ভাতা, 30 লাখ শহীদ আর অমুক্তিযোদ্ধার আলাদা এই বিভাজনগুলো যদি 71-এর ইস্যুতে রাখেন তাহলে তো বৈষম্য কখনো দূর হবে না। তাহলে আওয়ামী লীগের তার প্রথম কৌশলটা আজীবন সফল থেকে যাবে। এরা এই ডক্টর ইউনূসের বৈষম্য চেতনা না বোঝার কারণে, এই ব্যর্থতার কারণে এরা হতে পারে। যেটা নাহিদ ইসলামের মাধ্যমে হচ্ছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বটে, কিন্তু বৈষম্য কোথা থেকে আসছে, কীভাবে আসছে সেটা তারা জানে না, যার কারণে দেশে কখনো বৈষম্য দূর হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা তাদের করা উচিত ছিল, তারা করছে না, বৈষম্যকে টিকে রাখছে। আওয়ামী লীগের প্রথম কৌশলটা ইতিমধ্যে সফল হয়েছে। আওয়ামী লীগের বাকি 3টি কৌশল, যেটা শক্তিশালী কৌশল, প্রতিনিয়ত বাংলাদেশে ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের 2 নম্বর কৌশল হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, যাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ বলে যে হিন্দুদের উপর আক্রমণ। এটা একটা আওয়ামী লীগের একটা চাল এবং কৌশল। 3 নম্বর হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা কৌশল, মানে ছাত্রলীগ, যুবলীগ সবাই জাতীয় পার্টিতে যোগ দিতে পারে, এরা তাদের ছাপোষা পার্টি। কিন্তু এই জাতীয় পার্টিকে একটা চুলও ছেড়েনি। জাতীয় পার্টি প্রধান থেকে শুরু করে কারো কোনো ক্ষতি হয়নি। এই ডক্টর ইউনূস সরকার জাতীয় পার্টিকে পুষ্ট করে আর শক্তিশালী করছে, তার মানে আওয়ামী লীগকে শক্তিশালী করছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর একটা কৌশল হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র, ভারতীয় প্রত্যক্ষ ষড়যন্ত্র। একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ সব ষড়যন্ত্রই আওয়ামী লীগের একটা কৌশল। কয়েকদিন আগে দেখুন বাদ ছেড়ে দিয়ে পুরো দক্ষিণ অঞ্চলটা তলিয়ে দিয়েছিল ভারত, যেটা আমাদের অসংখ্য মানুষ মারা গেল, বেশ অনেক লোক মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কৌশল। কোনোভাবে হোক আওয়ামী লীগ এই কৌশলগুলো ধারণ করে বাংলাদেশের রাজনীতি করে। যেভাবে হোক ইতিমধ্যে এই একটা কৌশল সফল হয়েছে, বাকি 3টে কৌশল চলমান আছে, একের পর এক আসতে আছে। এখন যদি আওয়ামী লীগের আপনি যদি রাজনীতি ব্যান করতে চান বা বৈষম্যকে না বুঝে যদি আপনার আপা করে চিৎকার করেন, আজকে যেমন সারাদিন সমন্বয়কেরা করলো, এভাবে তোমার কথা উঠি বসছি মারছি কত চাপা সত্যি এখন বুঝতে পেরে হয়েছি ভীষণ খাপা। আমি ছাড়া কেউ বোঝে না স্বজন হারার ব্যথা, আগাম কইরা এমন কইতা তুমি যাতা মাতাল হইয়া মানুষ মরতাম, শুই না তোমার কথা পশুর মতো তাই দিলা ভাবলা আমায় যাতা, আবার অত সময় আসবে দেখা নিব তখন পুটুস করে সোনার। এতে কখনো দেশ বৈষম্য মুক্ত হবে না। আপনাদের উচিত আওয়ামী লীগের এই কৌশলকে ধরতে গেলে আওয়ামী লীগকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। আওয়ামী লীগের যেই হাল ধরবে তার প্রত্যেকে যে অপরাধী, তার অপরাধগুলো খতিয়ে বের করে তাকে শাস্তির মুখে আনতে হবে। তাহলে কেউ কোনো অপরাধী আর আওয়ামী লীগের হাল ধরতে পারবে না। অপরাধীরা যদি হাল ধরতে না পারে, তাহলে ভালো মানুষ যদি আওয়ামী লীগের হাল ধরে, তারা তো এরকম ফ্যাসিস্ট হবে না। ধন্যবাদ।